একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের বাংলা ভাষা ও সাহিত্য চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আমরা আমাদের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্যের প্রথম অংশ চর্যাপদ সম্পর্কে আলোচনা করব। তোমাদের এর আগে এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম যে আমাদের বাংলা সাহিত্যের যে যুগ বিভাজন, সেই যুগ বিভাজনে আমাদের বাংলা সাহিত্যের প্রথম যুগ হিসাবে আমরা পেয়েছিলাম প্রাচীন যুগ, এবং সেই যুগের যে সময়কাল, সেই সময়কাল আমরা বিভাজন করেছিলাম প্রাচীন যুগকে মোটামুটি নবম থেকে দ্বাদশ শতাব্দী বা দশম থেকে দ্বাদশ শতাব্দী এই সময় পর্ব। তো এই সময় পর্বে যে সাহিত্য রচিত হয়েছে সেই সাহিত্যই প্রাচীন বাংলার সাহিত্য। আমরা যদি দেখি এই বিগত সময় পর্বে একমাত্র আমরা সাহিত্য নিদর্শন হিসাবে যা পেয়েছি তা হচ্ছে চর্যাপদ। তো আজ আমরা সেই চর্যাপদ বিষয় নিয়ে মূলত আলোচনা করব। চর্যাপদ কি, চর্যাপদ কবে লিখিত হয়েছিল, চর্যাপদের ভাষা কি, চর্যাপদ কারা লিখছেন, এর বিষয়বস্তুটা কি, এবং চর্যাপদের মধ্যে সমকালীন সময়ের যে সমাজ জীবনের ছবি আমরা দেখতে পাই সেটাও কি। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টি মন দিয়ে শুনবে এবং যদি কারোর প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবে। দেখো, আমাদের এই যে বঙ্গদেশ, আমরা এখন যে পশ্চিমবঙ্গকে দেখছি তার যে সীমানা, তার যে ব্যাপ্তি, আজ থেকে বহু বছর পূর্বে এই বঙ্গদেশ কিন্তু এরকম ছিল না। সেখানে আরও বৃহৎ বঙ্গদেশের ছবি আমরা দেখতে পাই। সেখানে পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ এবং এছাড়া বিহারের কিছু অংশ, ঝাড়খণ্ডের কিছু অংশ, তথাপি অসম রাজ্যের কিছু অংশ, এই সমস্ত অংশ মিলিয়েই কিন্তু অবিভক্ত বাংলা ছিল। এবং সেই অবিভক্ত বাংলায় আমরা দেখেছি এক এক সময়ে এক এক রাজার রাজত্বকাল চলেছে, এবং সেই সমস্ত রাজারা যে সমস্ত ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন সেই ধর্মই সেই সময়কালে সমাজ ব্যবস্থায় প্রচলিত ছিল। তো আমরা যদি দেখি দশম দ্বাদশ শতাব্দীর সময় পর্বে, সেই সময়ে মূলত বৌদ্ধ ধর্মের বিস্তার এই বঙ্গদেশে ছিল, এবং সেই বৌদ্ধ ধর্মকে অবলম্বন করেই বৌদ্ধ ধর্মের যারা সাধক, সেই সাধকেরা মূলত তাদের সাধনার সঙ্গীত হিসাবে যে সাহিত্য রচনা করেছিলেন তাই হচ্ছে চর্যাপদ। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি চর্যাপদ কি, সেটা বলতে গেলেই আমাদের যেটা বলতেই হয় যে চর্যাপদ আসলে সাধন সঙ্গীত, সাধনার সঙ্গীত। কোন ধর্মের মানুষদের সাধনার সঙ্গীত? না, বৌদ্ধ ধর্মের সাধনার সঙ্গীত। বৌদ্ধ ধর্মে মূলত দুটি সম্প্রদায়, একটা হচ্ছে হীনযান এবং মহাযান সম্প্রদায়। সাধারণত এই বৌদ্ধ সিদ্ধাচার্যরা, যারা মূলত এই তন্ত্র সাধনা করতেন, সেই সিদ্ধাচার্যরা তারা তাদের সাধনার মন্ত্রস্বরূপ, সাধনার সঙ্গীতস্বরূপ এই চর্যাপদ রচনা করেছিলেন। আমরা যদি চর্যাপদের চর্যা শব্দটির অর্থ বিশ্লেষণ করি তাহলে দেখব চর্যা শব্দটির অর্থই হচ্ছে যা পালনীয় বা আচরণীয়, যা আমরা পালন করি, যা আমরা মেনে চলি। তো এখানে এই সিদ্ধাচার্যরা তারা যে এই পদগুলিকে রচনা করেছেন সেগুলি তাদের মূল মোক্ষ বা মুক্তি লাভের উপায় হিসাবেই তারা এই পদগুলিকে রচনা করেছেন, এবং সেগুলি সংকলিত হয়ে চর্যাপদ বা চর্যা গীতিকা সংকলন নামে পরবর্তী ক্ষেত্রে প্রকাশ হতে দেখছি। তো হঠাৎ করে এই চর্যাপদ সম্পর্কে আমরা কিভাবে জানতে পারলাম? দেখো, মজার বিষয়, চর্যাপদ রচিত হয়েছে কিন্তু সেই দশম দ্বাদশ শতাব্দীর সময়কালে, ঠিক আছে? অথচ আমরা এই চর্যাপদ সম্পর্কে জানতে পারছি কবে? আমরা কিন্তু জানতে পারছি একদম বিংশ শতাব্দীর শুরুতে। কবে? না, 1907,
1907 খ্রিস্টাব্দে আমরা প্রথম এই চর্যাপদের সন্ধান পেলাম, চর্যাপদ সম্পর্কে জানতে পারলাম। আমরা জানতে পারলাম আমাদের বাংলা ভাষার সবচাইতে প্রাচীনতম সাহিত্য নিদর্শন সম্পর্কে। এর আগে পর্যন্ত কিন্তু আমরা জানতাম না যে আমাদের বাংলা ভাষায় লেখা প্রাচীনতম সাহিত্য নিদর্শন কিছু আছে। সেটা হঠাৎ করেই 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করলেন। কোথা থেকে আবিষ্কার করলেন? এই চর্যাপদের পুঁথি তিনি আবিষ্কার করলেন নেপালের রাজদরবার থেকে। নেপালের রাজদরবারের যে গ্রন্থাগার, সেই গ্রন্থাগার থেকে তিনি একটা জরাজীর্ণ পুঁথি আবিষ্কার করেন, যে পুঁথিটাই এই চর্যাপদের নিদর্শন স্বরূপ। 1907 খ্রিস্টাব্দে তিনি এই চর্যাপদের পুঁথির পাশাপাশি তিনি কিন্তু আরও বেশ কিছু গ্রন্থ বা পুঁথি আবিষ্কার করেছিলেন। তিনি এর পাশাপাশি যা আবিষ্কার করেন তা হচ্ছে সরোজ বর্জ্য ও কৃষ্ণাচার্যের লেখা একটি দোহাকোষ এবং মেখলা টিকা নামে আরও একটি দোহাকোষ, এইরকম দুটি সংস্কৃত টিকা তিনি আবিষ্কার করেন এবং সেই সঙ্গে মুনি দত্তের লেখা নির্মলগিরা টিকাকোষও তিনি কিন্তু এই সঙ্গে আবিষ্কার করেছিলেন। এবং তারপর প্রায় দীর্ঘ 10 বছর পরে তিনি 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের সম্পাদনায় এই গ্রন্থটি প্রকাশিত হয়। কী নামে প্রকাশিত হচ্ছে এটা মনে রাখবে যে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যখন এই চর্যাপদ প্রকাশ পাচ্ছে, সেটা কিন্তু চর্যাপদ নামে প্রকাশিত হচ্ছে না, প্রকাশিত হচ্ছে 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এই নামে গ্রন্থাকারে এটি প্রকাশিত হলো। তো চর্যাপদ আবিষ্কার হলো 1907, প্রকাশ পাচ্ছে 1916-তে। অর্থাৎ সাধারণ মানুষ, সাধারণ বাঙালি সমাজ তারা চর্যাপদ হাতে পেলেন। তারা হাতে পেলেন তাদের ভাষার সবচাইতে প্রাচীনতম সাহিত্য নিদর্শন। অর্থাৎ সমাজের মধ্যে একটা আলোড়ন পড়ে গেল যে আমাদের বাংলা ভাষার আমরা প্রাচীনতম নিদর্শন খুঁজে পেয়েছি। তো এটা 1907-এই ঘটেছিল, আর 1916-তে আমরা সরাসরি হাতে পেলাম, আমরা দেখতে পেলাম যে আমাদের বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে এই চর্যাপদ। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী যখন এই চর্যাপদের পুঁথি তিনি আবিষ্কার করেছিলেন, সেই পুঁথিতে তিনি সর্বমোট 46টি পদ এবং একটি পদের অসম্পূর্ণ অংশ তিনি খুঁজে পেয়েছিলেন। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি চর্যাপদটি এই 46.5টি পদই ছিল? কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় তা নয়। সেখান থেকে পরবর্তীকালে এই চর্যাপদের একটা তিব্বতী অনুবাদ পাওয়া যায়। সেই তিব্বতী অনুবাদে দেখা যায় যে মোট 51টি পদের উল্লেখ আছে। অর্থাৎ এটা আমরা অনুমান করতে পারি যে এই বাংলা ভাষায় লেখা চর্যাপদ 51টি পদের সংকলন। এই যে 46.5টি পদ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করলেন, বাকি পদগুলো হয় নষ্ট হয়ে গেছে, নাই সেখান থেকে কোনো মতে অন্যত্র কোথাও হারিয়ে গেছে। তো এই কারণেই পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী তিনি 46.5টি পদই খুঁজে পান এবং সেগুলিকেই কিন্তু গ্রন্থাগারে প্রকাশ করেছিলেন। কিন্তু তিব্বতী অনুবাদ থেকে আমরা জানতে পারি যে সেখানে মোট 51টি পদের সংকলন ছিল। অর্থাৎ এই একই পদ তিব্বতী ভাষায় রচিত হয়েছে, তার একটা সংকলন পরবর্তী ক্ষেত্রে পাওয়া গিয়েছিল। সেই থেকেই আমরা বুঝতে পারি যে এই চর্যাপদটি 51টি পদের সংকলন। কিন্তু পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী 46.5টি পেয়েছিলেন বলেই সেটিকেই তিনি প্রকাশ করেছিলেন। এখন আমরা জানব এই চর্যাপদের রচনাকাল সম্পর্কে, অর্থাৎ এই চর্যাপদটি কবে লিখিত হচ্ছে। দেখো, চর্যাপদের রচনাকাল নিয়ে কিন্তু একটা বিশাল মতভেদ তৈরি হয়েছে, যে এক একজনের গবেষণায় এক এক রকম সময় পর্ব উঠে আসছে। অর্থাৎ বিভিন্ন মতপার্থক্য আমরা দেখতে পাই। সেখানে মূলত আমরা যদি দেখি এই সমস্ত মতের পরিপ্রেক্ষিতে আমরা একটি মতকেই সর্বাধিক গ্রহণযোগ্য হিসাবে মনে করি। আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যিনি একজন ভাষা গবেষক, সেই আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি চর্যাপদের ভাষা নিয়ে, চর্যাপদের কবিদের জীবিত কাল অনুসারে প্রাচীন বাংলার
এই যে সাহিত্য নিদর্শন, এই সাহিত্য নিদর্শনকে মোটামুটি দশম থেকে দ্বাদশ শতাব্দীর সাহিত্য হিসাবে উল্লেখ করেছেন। অর্থাৎ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ রচিত হচ্ছে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী কোনো একটি সময় পর্বে। কিন্তু এ প্রসঙ্গে আরও ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। আমরা চর্যাপদের গবেষক একজন অবাঙালি পণ্ডিত রাহুল সংকীর্তন, তিনি তার মত অনুযায়ী বলছেন যে এই পদগুলি মূলত অষ্টম শতাব্দীর রচনা, অষ্টম শতাব্দী থেকে ওই দ্বাদশ শতাব্দী এই সময় পর্বের মধ্যে রচিত হচ্ছে। অর্থাৎ তিনি আরও বেশ কিছুটা সময় পর্ব পিছিয়ে এর সময়কাল নির্ধারণ করছেন। এছাড়াও আরও বিভিন্ন ব্যক্তি তারা তাদের মতবাদ দিয়েছেন এই চর্যাপদের রচনাকাল সম্পর্কে, কিন্তু সমস্ত মতের মধ্যেই আমরা সর্বাধিক গ্রহণযোগ্য যে মতটি সেটিকেই গ্রহণ করব, অর্থাৎ এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতটিই চর্যাপদের রচনাকাল হিসাবে ধরা হয়। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি চর্যাপদ রচিত হয়েছে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়কালে। এবার আমরা দেখব যে এই চর্যাপদ যারা রচনা করেছেন তারা কারা, অর্থাৎ চর্যাপদের কবি, তাদের সম্পর্কে আমরা জেনে নেব। তোমরা দেখো, প্রথমেই যে বিষয়টি সেটা হলো এটা যে আমি যে শব্দটাকে প্রয়োগ করছি সেটা হচ্ছে চর্যাপদ। পদ বলতে তোমরা সাধারণত কি বোঝো? পদ মানে আসলে ওই কবিতা, গান। আমরা সাধারণত এই বাংলা সাহিত্যের অন্যান্য যে অংশ পরবর্তীতে তোমরা পড়বে সেখানে দেখবে বৈষ্ণব পদ, সেখানে দেখবে শাক্ত পদ, এরকম সব আলাদা আলাদা পদ শব্দটি আছে। আসলে পদ মানে কবিতা, সেই পদ থেকেই পদ্য বা পদ্যাংশ পরবর্তীতে আমরা আধুনিক কবিতা হিসাবে পাচ্ছি। তাহলে পদ আসলে কবিতা বা সঙ্গীতের হিসাবেই মূলত চিহ্নিত। এবং মজার বিষয়, তোমরা পরবর্তীতে যখন দ্বাদশ শ্রেণীতে পড়বে এই চর্যাপদ আদতে যে সঙ্গীত সেটা সেখানে আরও মানে ডিটেলসে জানতে পারবে। এবং এখানেও বলে রাখি, এই চর্যাপদগুলি প্রথমেই বললাম এগুলো কিন্তু সাধনার সঙ্গীত, এগুলো আসলে কবিতা বা গান। যে গানগুলি মূলত বৌদ্ধ ধর্মের যে সহজিয়া ধর্মাবলম্বী মানুষেরা ছিলেন তারা তাদের সাধনার সঙ্গীত হিসাবেই কিন্তু এই পদগুলিকে রচনা করেছিলেন। তাহলে এগুলি আসলে সঙ্গীত, এগুলি আসলে গান। তো মোট 51টি সেই পদের উল্লেখ আমরা পাচ্ছি। আমরা এবার দেখব যে এই পদগুলি মূলত কারা রচনা করেছেন, এই পদগুলির স্রষ্টা কারা। তো দেখো, চর্যাপদের যারা স্রষ্টা, আমরা মোট সর্বজন 24 জন কবির নাম উল্লেখ পাই এই 51টি পদ রচনার ক্ষেত্রে। অর্থাৎ 24 জন কবি এই 51টি পদ রচনা করেছেন। এবং সেই 24 জন কবির মধ্যে আমরা সর্বাধিক জনপ্রিয় কিছু কবির নাম জানব। সেক্ষেত্রে আমরা যদি দেখি, এই চর্যাপদের কবিদের মধ্যে সর্বাধিক যিনি পরিচিত এবং সবচাইতে বেশি যিনি এই 51টি পদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন তিনি হচ্ছেন কবি কৃষ্ণাচার্য বা কবি কান্ন। মোট 12টি পদ এই কবি কান্ন বা কৃষ্ণাচার্য তিনি রচনা করেছেন। এরপরে আছেন কবি ভুসুকু, তিনি মোট 8টি পদ রচনা করেছেন। এছাড়া আছে কবি সরহ, তিনি 4টি পদ রচনা করেছেন। এইরকম বাকি অন্যান্য কবিরা কেউ 2টো, কেউ 1টি পদ রচনা করেছেন। মোট 24 জন কবি এই 51টি পদ লিখেছেন। তাহলে এদের মধ্যে সবচাইতে সর্বাধিক পদের রচয়িতা তিনি হচ্ছেন কবি কান্ন বা কৃষ্ণাচার্য। কিন্তু এই সমস্ত কবিদের মধ্যে আদি কবি হিসাবে যিনি পরিচিত, অর্থাৎ চর্যাপদের প্রথম কবি বা আদি কবি হিসাবে যিনি পরিচিত, যাকে আদি সিদ্ধাচার্য বলা হচ্ছে, তিনি কিন্তু কবি লুই। সেই কবি লুই হচ্ছেন চর্যাপদের প্রথম কবি। তিনি তার একটি পদে উল্লেখ করেছেন, কায়া তরুবড় পঞ্চবি ডালো চঞ্চল চিহে বৈঠা কালো। এটাই মূলত আদিকবি লুইয়ের প্রথম পদ, যে পদের মধ্যে কবি আমাদের এই দেহকে বা শরীরকে সেই একটি বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। বৃক্ষের যেমন একাধিক শাখা বা প্রশাখা বা ডাল থাকে, ঠিক তেমনিভাবেই আমাদের দেহের পঞ্চ ইন্দ্রিয় আছে। তো ঠিক সেই রকমভাবে
অন্যান্য কবিরাও তারা দেহতত্ত্বের সাধনার কথা এই চর্যাপদের মধ্যে তুলে ধরেছেন। এবং তোমাদের প্রথমেই বললাম যে চর্যাপদের যারা সেই সাধক অর্থাৎ সেই বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা, তাদের সেই মূল লক্ষ্যই হচ্ছে মুক্তি, অর্থাৎ ইহ জগতের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করাই হচ্ছে চর্যাপদের মূল লক্ষ্য। মূলত বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্যই হচ্ছে যে এই জগতের যে দুঃখ এবং এই বেদনাময় বা যন্ত্রণাময় যে আমাদের মানব জীবন, সেই মানব জীবন থেকে নির্বাণ বা মুক্তি লাভ। আর এই নির্বাণ বা মুক্তির উপায়স্বরূপ তারা এই বৌদ্ধ দার্শনিকেরা তারা কিন্তু এই চর্যাপদের মধ্যে দিয়ে, এই সাধনার মধ্যে দিয়ে সেই নির্বাণ বা মুক্তিকে অন্বেষণ করবার চেষ্টা করেন। এছাড়া কবি সরহ, এছাড়া কবি ভুসুকু তাদের একাধিক পদের মধ্যে এই দেহতত্ত্বের সাধনার কথা বলেছেন। আবার কখনো কখনো বা তারা এই সমাজ জীবনের চিত্রকে তাদের পদের মধ্যে তুলে ধরবার চেষ্টা করেছেন। এই চর্যাপদের মধ্যে আমরা সমাজের একটা নিম্নজ শ্রেণীর মানুষদের পরিচয় পাই, বিশেষত ডোম সম্প্রদায়ের মানুষের পরিচয় পাই, যারা এই সমাজে উচ্চ শ্রেণীর মানুষদের সঙ্গে একসঙ্গে থাকার সুবিধা লাভ করতো না, তারা শহর থেকে বা নগর থেকে দূরে বসবাস করত। তোমরা তোমাদের বইতে সেখানে দেখতেই পাবে যে এরকম দু একটি পদের নিদর্শন আছে, যেখানে কবি সরহ তার একটি পদে উল্লেখ করেছেন যে উঁচা উঁচা পাবত তহি বসয় সবরি বালি মোরঙ্গি পিচ্ছ পরহীন সবরি গিবত গুঞ্জরি মালি। তো সেখানে পাহাড়ের উপরে কিভাবে সবরী বালিকা বাস করে এবং ময়ূরপুচ্ছ পড়েছে এবং গুঞ্জ ফুলের মালা পরিধান করেছে, তার পরিচয় আমরা সেই পদে পাই। আবার কখনো বা আমরা দেখতে পাই সেই টালও তো মোর ঘর নেহি পরবেশি হারই তো ভাত নাই নীতিয়া বেশি। আবার কখনো সেখানে সেই ডোম সম্প্রদায়ের মানুষ, নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষেরা বলছেন যে টিলার ওপরে আমাদের বাড়ি বা আমাদের ঘর, যেখানে কোনো প্রতিবেশী নেই এবং হাঁড়িতে ভাত নেই, অর্থাৎ নিত্য উপবাস থাকতে হয়। সমাজের এই রকম নিম্নজীবী মানুষদের ছবি আমরা চর্যাপদের এক একটা পদে লক্ষ্য করি। একদিকে দেহতত্ত্বের সাধনা, এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি লাভ, এবং সেই সঙ্গে চর্যাপদের মধ্যে আমরা সমকালীন সময়ের উচ্চবৃত্ত নিম্নবৃত্তের মানুষদের ছবি দেখতে পাই। তো এই রকম 24 জন কবি তাদের এই পদগুলিকে রচনা করেছেন। তোমরা এটা মনে রাখবে যে মোট 24 জন কবির উল্লেখ আমরা চর্যাপদে পাচ্ছি, এবং সবচাইতে জনপ্রিয় বা বেশি পদের যিনি রচয়িতা তিনি হচ্ছেন কবি কান্ন বা কৃষ্ণাচার্য। এরপর আমরা যে বিষয়টি মূলত লক্ষ্য করব, এই যে চর্যাপদ, এই চর্যাপদের নামকরণ নিয়েও একটা বিস্তর মতপার্থক্য আছে। চর্যাপদ যিনি আবিষ্কার করছেন অর্থাৎ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, তিনি তার এই পুঁথির যে নামকরণ করেছিলেন তা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। কিন্তু এর পরেও এই গ্রন্থের আরও বিভিন্ন সম্ভাব্য নামকরণ করা হয়। এক একজন ব্যক্তি এক এক নামকরণ করতে চাইছেন। পণ্ডিত বিদুশেখর শাস্ত্রী তিনি এই নামকরণ করতে চাইছেন আশ্চর্য চর্যাচয়। ডক্টর প্রবোধচন্দ্র বাগচি ইনিও চর্যাপদের অন্যতম একজন গবেষক, তিনি নামকরণ করছেন চর্যাগীতি কোষ। ডক্টর সুকুমার সেন তিনি একজন সাহিত্যের ইতিহাস প্রণেতা এবং ভাষাতাত্ত্বিক, তিনি নামকরণ করছেন চর্যাগীতি পদাবলী। কিন্তু এই সমস্ত নামের মধ্যেই সর্বসাধারণের মুখে মূলত যে নামটি সবচাইতে প্রচলিত, সর্বাধিক প্রচলিত এবং বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন হিসাবে যে নামটি সর্বাধিক প্রচলিত তা কিন্তু চর্যাপদ। তাহলে এই নামকরণ নিয়েও যে মতপার্থক্য আছে সেটা তোমাদের বললাম, কিন্তু এই সমস্ত নামের মধ্যে দিয়ে আমাদের কাছে পরিচিত যে নাম, আমাদের প্রাচীন বাংলার ভাষার সাহিত্যের একমাত্র সাহিত্য নিদর্শন, তা হলো চর্যাপদ। এরপর আমরা মূলত যে বিষয়টি জানবো সেটা হচ্ছে চর্যাপদের ভাষা পরিচয় সম্পর্কে। তো দেখো, চর্যাপদের যে ভাষা, আমরা এটুকু জানতে পারি যে চর্যাপদ আমাদের প্রাচীন বাংলার একমাত্র সাহিত্য নিদর্শন, অর্থাৎ এই যে চর্যাপদের ভাষা সেটা আমাদের প্রাচীন বাংলা ভাষা বা প্রত্ন বাংলা ভাষা। এখন এই ভাষা নিয়েও বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মত, বিভিন্ন ব্যক্তিরা যারা এই চর্যাপদের ভাষা নিয়ে গবেষণা করেছেন তারা
তাদের মতো করে চর্যাপদের ভাষার নামকরণ করবার চেষ্টা করেছেন। আমরা যদি অবাঙালি পণ্ডিতদের লক্ষ্য করি, সেখানে রাহুল সংকৃত্যায়ন, সেখানে কালীপ্রসাদ জয়সওয়াল, তারা চর্যাপদের ভাষাকে হিন্দি ভাষার সমীপবর্তী ভাষা হিসেবে বলতে চেয়েছেন। আবার পণ্ডিত বিজয়চন্দ্র মজুমদার তিনি মনে করেন এই চর্যাপদের ভাষাও মূলত ভাষাগত কাঠামো হিন্দি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি যে এ হিস্টোরি অফ মৈথিলি লিটারেচার গ্রন্থে বলা হয়েছে যে চর্যার অধিকাংশ কবি যারা ছিলেন তারা ছিলেন মৈথিলি ভাষী, অর্থাৎ বিহারের মানুষ। বিহারের যে মিথিলা, সেই মিথিলার ভাষা হচ্ছে মৈথিলি, সেই মৈথিলি ভাষার মানুষ তারা। সুতরাং এই চর্যাপদের ভাষাও মৈথিলি ভাষার রচিত। পরবর্তী ক্ষেত্রে অসমীয়া, ওড়িয়া ভাষার পণ্ডিতরাও এর ভাষা নিয়ে গবেষণা করেছেন। তারাও তাদের ভাষা হিসাবে চর্যাপদের ভাষাকে বা চর্যাপদ তাদের সাহিত্য হিসাবে দাবি করেছেন। কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বাঙালি গবেষক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি চর্যার যে ভাষাগত যে বৈশিষ্ট্য, তার ধ্বনিতত্ত্ব, তার রূপতত্ত্ব, তার বাক্যরীতি, তার শব্দার্থ বিচার, এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে তিনি জানাচ্ছেন যে চর্যাপদের ভাষা আমাদের প্রাচীন বাংলা ভাষা, আমাদের প্রত্ন বাংলা ভাষার নিদর্শন। কিন্তু এই চর্যাপদের ভাষাটা এতটাই দুর্বোধ্য যে সহজে বোঝা যায় না। চর্যাপদের ভাষা দেখো, আমি তোমাদেরকে দু একটি পদ বলছিলাম, সেখানে টাল তো মোর ঘর নাহি পর বেশি, হাড়ি তো ভাত নাই নিতিয়া বেশি। এই যে শব্দগুলো, সেখানে টাল তো মোর বা নাহি, দেখো সেখানে এই ভাষাটি যখন আমি প্রয়োগ করছি সেই সময় এর মধ্যে বাংলা, অসমিয়া বা সেখানে যদি হিন্দি নাহি, তারও মিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে চর্যাপদের ভাষাটার মধ্যে একটা সংমিশ্রণ আছে, কিন্তু সেই ভাষাটা বাংলা ভাষা। সেখানে টালত, সেখানে টিলা, মোর শব্দটি আমরা বাংলাতে প্রয়োগ করে থাকি, মোর মানে আমার, ঘর দেখো বাংলা শব্দ, অর্থাৎ বাংলা শব্দের আধিক্যই সেখানে বেশি। এটা যে আমাদের বাংলা ভাষার একমাত্র নিদর্শন, এটা একেবারে 100% ঠিক। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু এর ভাষাগত বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করেই এই ভাষাকে বাংলা ভাষা বলছেন। বাকি সমস্ত তথ্য অন্যান্য পণ্ডিতদের সেটা কিন্তু সেখানে অনেকটাই ছোট হয়ে যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় যেভাবে এর ভাষা নিয়ে গবেষণা করেছেন তা কেউ করতে পারেননি। সুতরাং এ যে বাংলা ভাষা সেটা নিশ্চিত, তবে সেই বাংলার মধ্যে কিন্তু এই মিশ্রণটা ছিল। সেখানে হিন্দি, অসমিয়া বা ওড়িয়া এরকম শব্দের প্রয়োগও এই চর্যাপদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আর যেটা বলছিলাম যে চর্যাপদের ভাষাটা কিছুটা দুর্বোধ্য, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভাষাটা সেইভাবে বুঝতে পারছো না, তো কিছুটা বোধগম্য হতে আমাদের দুরূহ ব্যাপার মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে। তো সেই কারণে এই চর্যাপদের ভাষাকে বলা হচ্ছে সন্ধ্যা ভাষা। সন্ধ্যা ভাষা কেন বলা হচ্ছে? যেমনভাবে গোধূলিবেলায় যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, সন্ধ্যার সেই ম্লান আলোতে আমরা কিঞ্চিত দেখতে পাই, কিঞ্চিত অন্ধকার মনে হয় আমাদের চোখের সম্মুখে। অর্থাৎ এই ভাষাটিও ঠিক তেমনিভাবেই আলো আঁধারি ভাষা। এই ভাষা কিছুটা আমরা বুঝতে পারি আর কিছুটা আমাদের কাছে অবুঝ থেকে যায়। সেই কারণেই এই ভাষাকে সন্ধ্যা ভাষা বা আলো আঁধারি ভাষা হিসাবেও অভিহিত করা হচ্ছে। তো যাই হোক, আমরা মূলত যেটা জানলাম যে চর্যাপদ মূলত আমাদের বাংলা ভাষারই সাহিত্য নিদর্শন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি তার গবেষণালব্ধ সেই গ্রন্থ, অর্থাৎ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেটাকে সংক্ষেপে ODBL বলা হচ্ছে, এই গ্রন্থে তিনি সরাসরি বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে জানাচ্ছেন যে চর্যাপদ আমাদের বাংলা ভাষার আদিতম নিদর্শন। চর্যাপদ আমাদের প্রত্ন বাংলা বা প্রাচীন বাংলার একমাত্র নিদর্শন। এরপর আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে এই চর্যাপদের মধ্যে প্রতিফলিত আমাদের সেই প্রাচীন বাংলার সমাজ জীবন সম্পর্কে। দেখো, আগেই কিছুটা তোমাদের বলছিলাম যে চর্যাপদের মধ্যে আমরা সমাজের আমাদেরই বর্তমান যে সমাজ, যে বাঙালি সমাজ জীবন, সেই সমাজ জীবনের পূর্ববর্তী রূপকেই খুঁজে পাই। চর্যাপদের প্রত্যেকটি পদের মধ্যেই প্রাচীন বাংলার সেই সমাজ জীবন সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করতে পারি। তো চর্যাপদের এই যে
51টি পদ, এই পদগুলোকে যদি আমরা পড়বার চেষ্টা করি, বিশ্লেষণ করবার চেষ্টা করি, তাহলে সমকালীন সময়ের একটা ছবি আমরা চর্যাপদের মধ্যে পাই। সেই সময়কালের মানুষদের জনজীবন, সেই সময়কালের মানুষের জীবিকা, সেই সময়কালের মানুষদের জীবন যন্ত্রণার ছবি, সমাজের সেই বর্ণভেদ প্রথা, সমাজে অনুলোম প্রতিলোম অবস্থার বিবরণ ইত্যাদি সমস্ত বিষয় সম্পর্কে নিখুঁত একটা তথ্য আমরা চর্যাপদের মধ্যে পেয়ে থাকি। তো আমরা এবার সেটাই দেখার চেষ্টা করব যে এই চর্যাপদের মধ্যে আমরা সমাজ জীবনের কী ছবি লক্ষ্য করছি। দেখো, প্রথমেই আমরা যেটা জানতে পারি, আমরা আমাদের প্রাচীন বাংলার নদীমাতৃক বাংলাদেশের ছবি চর্যাপদের মধ্যে পাই। আমরা জানি যে চর্যাপদ সেটা মূলত বৌদ্ধ সহজিয়া ধর্মাবলম্বী মানুষদের সাধনার সঙ্গীত। তো সেই সাধনার সঙ্গীত এর মধ্যেও সাধনার পাশাপাশি আমাদের এই সমাজের, প্রাচীন বাংলার সমাজের ইতিহাস ভূগোলও যেন চর্যাপদের প্রত্যেকটি পদের মধ্যে প্রতিফলিত হয়। নদীমাতৃক বাংলাদেশের খাল বিল, তার ছবি, সেখানে কর্দমাক্ত রাস্তার ছবি, সেখানে ভাসমান নৌকা, সেখানে নৌকার গুণ টানা, নৌকা পারাপার করা, তৎকালীন ভূগোলের একটা সার্বিক ছবি আমরা চর্যাপদের মধ্যে লক্ষ্য করছি। কবি সরহ তিনি তার একটি পদে উল্লেখও করেছেন, নৌবাহী নৌকা টানায় গুণে, অর্থাৎ গুণ দিয়ে সেই নৌবাহী নৌকা টানা হচ্ছে। এছাড়া সমকালীন সময়ের মানুষের জীবন জীবিকা সম্পর্কে আমরা চর্যাপদের মধ্যে দেখতে পাই। সেই চর্যার মানুষেরা তারা দৈহিক শ্রমনির্ভর জীবনযাপন করতেন। সেখানে সমকালীন সময়ের মানুষেরা নৌকা টানা, মানুষ পারাপার করা, কেউ বা ঝুড়ি বোনা বা বাঁশ ও বেতের জিনিসপত্র তৈরি করতেন, তাঁত বোনা, গৃহ নির্মাণ করা, মদ্য প্রস্তুত করা, মদের পাত্র বা তৈজসপত্র তৈরি করা, এই সমস্ত জীবন জীবিকার সঙ্গে মানুষেরা যুক্ত ছিলেন। সেই সময়কালের বাসস্থানের যে ছবি আমরা পাই, সেখানে দেখি যে অন্তজ সমাজের সেই মানুষেরা, নিম্নজ সমাজের সেই মানুষেরা, বিশেষ করে ডোম, শবর, এই সম্প্রদায়ের মানুষেরা মূলত নগরের বাইরে বাস করতেন। এর আগেই তোমাদের একটি পদ উল্লেখ করলাম, ঢেন্ডন, কবি ঢেন্ডনের একটি পদ, যেখানে বলা হয়েছে, টাল তো মোর ঘর, নাহি পরবেশী, হাড়ই তো ভাত নাই, নীতিয়া বেশি। তোমরা সেখানেই দেখতে পেলে যে সেই সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ ডোম শবর সম্প্রদায়ের মানুষ, তারা টিলার ওপরে বসবাস করছে, নগরের বাইরে তাদের বাসস্থান। তারা সমাজের সেই উচ্চ ব্যক্তিদের সঙ্গে, ধনী ব্যক্তিদের সঙ্গে নগরে থাকবার সুযোগ সুবিধা পেতেন না। সেই সময়কালের আমরা যে খাদ্যাভ্যাসের পরিচয় পাই, সেখানে দেখি চর্যাপদে তৎকালীন বাঙালি মানুষেরা তারা সাধারণত কী খেতেন, খাদ্য তালিকায় তাদের কী ছিল, পছন্দ করতেন, সেটা যদি একবার দেখার চেষ্টা করি, চর্যাপদের একাধিক পদের মধ্যে তা প্রতিফলিত হয়েছে। সেকালে মানুষের প্রধান খাদ্য ছিল ভাত, এছাড়া মাছ, মাংস, দুধ, এগুলোও তাদের প্রিয় ছিল, পছন্দের বিষয় ছিল তেঁতুল। এছাড়া সমাজে অনায়াসে চলত মদ্যপান। এই খাদ্য বিষয় আমরা চর্যাপদের একাধিক পদে উল্লেখিত হয়। সমকালীন সময়ের যে আমোদ প্রমোদ বা উৎসব অনুষ্ঠান সম্পর্কেও আমরা চর্যাপদের মধ্যে প্রতিফলিত হতে দেখি। সেই সময়ে বাদ্যযন্ত্র, নৃত্য, হই হুল্লোড় সহযোগে বিবাহ সম্পন্ন হতো। সমাজে অনুলোম এবং প্রতিলোম বিবাহ ছিল, অর্থাৎ সমাজের সেখানে কিন্তু উচ্চবৃত্তের মানুষের সঙ্গেও নিম্নবিত্তের মানুষের বিয়ে হচ্ছে, এটাও দেখা যেত। অনুলোম প্রতিলোম আসলে সেটাই, অর্থাৎ উচ্চবৃত্তের মানুষ যদি নিম্নবিত্তের মানুষের সঙ্গে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন, তাহলে উচ্চবিত্তের মানুষের ক্ষেত্রে সেটা অনুলোম ঘটত এবং নিম্নবিত্তের মানুষের ক্ষেত্রে সেটা প্রতিলোম ঘটত। এছাড়া বিবাহে যৌতুক নেওয়ার ব্যবস্থা ছিল। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে বা ধর্মীয় উৎসবে পালা পার্বণে নৃত্যগীতের প্রচলন ছিল, নাট্য অভিনয় জনপ্রিয় ছিল। আমরা কোনো একটি চর্যাপদে তার ছবিও পাই। সেখানে একটি পদে কবি লিখেছেন, নাচন্তি বাজিল গায়ন্তী দেবী, বুদ্ধ নাটক বিষমা হয়। সেখানে বিভিন্ন পালা পার্বণে গৌতম বুদ্ধের জীবনী অবলম্বন করে সেখানে কিন্তু নাটক অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সমকালীন সময়ের খেলাধুলার ছবি আমরা চর্যাপদে পাই। সেখানে অশ্বচালনা, সেখানে পাশা খেলার প্রচলন ছিল, মল্লযুদ্ধের প্রচলন ছিল। এছাড়া সমাজে মানে পুলিশ প্রশাসন ছিল, চোর ডাকাতের উপদ্রব ছিল এবং পুলিশ দারোগা দস্যু দমনে যথেষ্ট
তৎপর ছিলেন। অর্থাৎ সর্বোপরি আমরা চর্যাপদের মধ্যে সমকালীন লৌকিক জীবনের একটা ছবি দেখতে পাই। সমাজের নিম্নজীবী এবং সেই উচ্চবৃত্তের মানুষদের মধ্যে ভেদাভেদ লক্ষ্য করতে পারি। এছাড়া সমাজ জীবনে সেই যে সমকালীন মানুষের খাদ্যাভ্যাস, সমকালীন মানুষের জীবন জীবিকা, তাদের উৎসব অনুষ্ঠান ইত্যাদি সমস্ত ছবি কিন্তু আমরা চর্যাপদের বিভিন্ন পদের মধ্যে উল্লেখ পাই। এবার যে বিষয়টা আমরা জানবো, এই যে চর্যাপদ, এই চর্যাপদ বাংলা সাহিত্যে কতখানি গুরুত্বপূর্ণ, অর্থাৎ চর্যাপদের বাংলা সাহিত্যে গুরুত্ব কী। দেখো, চর্যাপদের গুরুত্ব অপরিসীম। প্রথমত, চর্যা হচ্ছে আমাদের প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র সাহিত্য নিদর্শন। দ্বিতীয়ত, আমরা বলতে পারি যে বাংলার যে লোকায়ত জীবন, প্রাচীন বাংলার যে লোকায়ত জীবন ও সংস্কৃতির কথা আমরা জানতে চাইলে তার একমাত্র উপায় কিন্তু এই চর্যাপদ। চর্যাপদই মধ্যেই আমরা কিন্তু সেই বাংলার লোকায়ত জীবনের ছবি পাই। এই একটু আগে যে বিষয়টা তোমাদের আলোচনা করলাম। এছাড়া আমরা যদি দেখি, আমাদের বাংলা সাহিত্যের প্রথম যে কাব্য সঙ্গীত বা সাধনা সঙ্গীতের নিদর্শন, অর্থাৎ এর আগে কোনো কাব্যসঙ্গীত বা সাধনা সঙ্গীতের কথা আমরা জানতে পাচ্ছি না, চর্যাপদের মধ্যেই প্রথম কাব্যসঙ্গীত বা সাধনা সঙ্গীতের ইঙ্গিত পেলাম। তাহলে প্রথম কাব্যসঙ্গীত বা সাধনা সঙ্গীতের নিদর্শনও কিন্তু চর্যা। এছাড়া মাত্রাবৃত্ত ছন্দের, তোমরা ছন্দ বিষয়টা হয়তো সেইভাবে জানো না, এটাই যে প্রত্যেকটি কবিতা বা সঙ্গীতের একটা নির্দিষ্ট ছন্দ থাকে, নির্দিষ্ট ছন্দে সেই কবিতা রচিত হয়, সেই সঙ্গীত রচিত হয়। তো চর্যাপদের মধ্যে যে ছন্দ, সেই ছন্দটা হচ্ছে আমাদের প্রত্ন মাত্রাবৃত্ত ছন্দে লিখিত। তাহলে এই প্রত্ন মাত্রাবৃত্ত ছন্দের একমাত্র নিদর্শন কিন্তু এই চর্যাপদ, অর্থাৎ প্রাচীনতম নিদর্শন এই চর্যাপদ। এছাড়া প্রাচীন বাংলা ভাষার প্রথম পূর্ণ পরিচয়ও হচ্ছে চর্যাপদ। আমরা আমাদের প্রাচীন বাংলা ভাষা সম্পর্কে জানতে গেলে, প্রাচীন বাংলা ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে গেলে আমাদের চর্যাপদের শরণাপন্ন হতে হয়। তাহলে এই সমস্ত দিক থেকে বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব কিন্তু অপরিসীম। এরপর আমরা যদি দেখি যে এই যে চর্যাপদ, যেটা আমাদের প্রাচীন বাংলার একমাত্র সাহিত্য নিদর্শন, পরবর্তীকালে এই চর্যাপদ আমাদের পরবর্তী সাহিত্যকে প্রভাবিত করছে। চর্যাপদকে অবলম্বন করে পরবর্তী বাংলা সাহিত্য রচিত হচ্ছে। চর্যাপদের ঐতিহ্যকে তারা অনুসরণ করছে। আমরা চর্যাপদে দেখেছি লোকায়ত নিম্নবর্গের জীবন জীবিকা, আমরা সেই সময়কালের মানুষদের আচার সংস্কার, তাদের আহার বিহার, তাদের গার্হস্থ্য জীবনের ছবি আমরা চর্যাপদে পেয়েছি। পরবর্তীকালে আমরা দেখেছি ডোম, সাঁওতাল, শবরী, এই যে ধীবর, এই যে নিম্নজ মানুষেরা, এদের কথা আমরা পরবর্তীকালে বিভিন্ন ঔপন্যাসিক নাট্যকাররা তুলে ধরতে দেখেছি। অর্থাৎ তারা কিন্তু সেই প্রাচীন বাংলার সেই ছবিকেই পুনরায় আধুনিক সাহিত্যে প্রয়োগ করেছেন। আমরা যদি দেখি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি তার হাঁসুলিবাকের উপকথা উপন্যাসে এই সমাজের নিম্নবর্গের মানুষদের কথা বলেছেন। মানিক বন্দ্যোপাধ্যায় তার পদ্মা নদীর মাঝি উপন্যাসে সেই ধীবর সম্প্রদায়ের দুর্দশার চিত্র তুলে ধরেছেন। অর্থাৎ সেই প্রাচীন বাংলার সাহিত্যকে অনুসরণ করেছে কিন্তু আধুনিক বাংলা সাহিত্য। অর্থাৎ চর্যাপদের প্রভাব আধুনিক সাহিত্যেও, আধুনিক বাংলা সাহিত্যেও যে পড়েছে সেটা আমরা প্রত্যক্ষ করতে থাকি। তো সেদিক থেকেও চর্যাপদ বিরাট একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে আমরা মূলত এই বিষয়টি সম্পর্কে সংক্ষেপে জানলাম যে চর্যাপদ আসলে কি, চর্যাপদ কে আবিষ্কার করছেন, কবে চর্যাপদ প্রথম প্রকাশিত হলো, চর্যাপদের ভাষা সম্পর্কে আমরা জানলাম, চর্যাপদের নামকরণ সম্পর্কে জানলাম, চর্যাপদের কবিদের সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটা পরিচয় পেলাম, এবং সর্বোপরি চর্যাপদের মধ্যে উল্লেখিত আমাদের প্রাচীন বাংলার যে জনজীবন, প্রাচীন বাংলার যে সমাজচিত্র, তার ছবি জানতে পারলাম, এবং সেই সঙ্গে জানলাম বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব কোথায়। এই সামগ্রিক সংক্ষিপ্ত আলোচনা আমরা আজকে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে তুলে ধরবার চেষ্টা করেছি। আশা করি তোমরা বিষয়টি সবাই বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই জানাবে, প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, এবং সেই সঙ্গে তোমাদের পাঠ্য বইয়ে এই চর্যাপদ সম্পর্কিত যে ধারণাটি দেওয়া আছে সংক্ষেপে, সেটাও অবশ্যই তোমরা টেক্সটে একটু পড়ে নেবে।